অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। রাওয়া ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এমনটা জানান তারা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে করা হয় এই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাদের সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে। এদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বাংলাদেশের মানুষকে বলেছে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। বাংলাদেশ ভারত সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে, আর বাংলাদেশ এবং ভারত কঠিন সময় পার করছে। বর্তমান পরিস্থিতি একটি কঠিন পরিস্থিতি, তবে এক্ষেত্রে আরো জটিল বিষয় হচ্ছে বাংলাদেশের সামনে আরো কঠিন পরিস্থিতি আসতে চলেছে। সামনের পরিস্থিতি আরো খারাপ হবে এবং সবাইকে মিলে সেটা মোকাবেলা করতে হবে। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট কিন্তু আমার নয়, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এটা সবার সামনে বলেছেন। ইনশাআল্লাহ ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা জীবনের বিনিময়ে রক্ষা করব। এবার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল থেকে তারা বলেন, ভারত এখনো 5 আগস্টের পরিবর্তন মেনে নিতে পারেনি। আমাদের দেশ, আমাদের সবার আগে দেশবাসীকে বলতে চাই, কান্ট্রি ফার্স্ট, কান্ট্রি ফার্স্ট, কান্ট্রি ফার্স্ট। 10 বছরের মধ্যে প্রথমবারের মতো আমরা বের হয়েছি জাতিকে বলতে, আমরা সর্বসময় আপনাদের পাশে আছি। 71-এ ছিলাম, 75-এ ছিলাম, আমরা 24-এ আছি এবং সব সময় থাকবো। এখন বাংলাদেশের জনগণ আগের চেয়ে অনেক অনেক শক্তিশালী। তারা এই ভারতকে কোনোভাবেই পরোয়া করে না। ভারতের যে কোনো রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। তারা একটা মিথ্যা বানোয়াট কল্পকাহিনী বানিয়ে আমাদেরকে তারা দাবিয়ে রাখতে চায়, সেটা আমরা হতে দিব না। ভারত জন্মলগ্ন থেকেই বাংলাদেশ বিদ্বেষী তথা মুসলিম বিদ্বেষী। আজ বাংলাদেশের চতুর্দিকেই ভারত বেষ্টিত। আমরা একদিকে শুধু বঙ্গোপসাগর, কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে যে ধরনের আচরণ এবং যে ধরনের পররাষ্ট্রনীতি ব্যবহার করা দরকার, ভারত কিন্তু সেটা করছে না। ভারতের আমরা দেখেছি এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগেও গুজরাটে যেভাবে গণহত্যা করেছে, মুসলিম ভাই বোনদেরকে যেভাবে হত্যা করেছে, তারা বাসাবাড়ির ভবনের ছাদে উঠেও রক্ষা পায়নি, সেখান থেকেও তাদেরকে পুড়িয়ে আগুন দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এটা পৃথিবীর সকল মানুষ মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছে। ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত আছে বাংলাদেশ। আপনি কি প্রস্তুত? আমরা যুদ্ধ করতে চাই ভারতের কিছু সংখ্যক কুলাঙ্গারদের সাথে। ভারতের জনগণ না, ভারতের সবাই খারাপ না, কিছু সংখ্যক কুলাঙ্গার আছে যারা এই বাংলাদেশকে ধ্বংস করতে চায়। কিছু সংখ্যক মিডিয়া রয়েছে যারা বাংলাদেশের সাথে যুদ্ধ লাগাতে চায়। ভারতের সমস্ত লোক কিন্তু খারাপ না। এখনো ভারতের বাংলাদেশের 60 থেকে 70% লোক বাংলাদেশকে ভালোবাসে, কিন্তু তাদের ভিতরে কিছু সংখ্যক কুলাঙ্গার, কিছু সংখ্যক বাস্টার্ড রয়েছেন যারা ভারতকে লেলিয়ে দিয়েছেন বাংলাদেশের পিছনে যুদ্ধ করতে। আমরাও তাদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছি। যে কোনো সময় ভারত বাংলাদেশ যুদ্ধ হতে পারে। এবার সারা বাংলাদেশের জাতিকে ঐক্য ডাক দিয়েছে সেনা প্রধানরা। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশের সেনাবাহিনীরা এখন কতটুকু মাথা জাগিয়ে দাঁড়িয়েছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। এদিকে ভারতের সাথে যুদ্ধ করার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে সেনাপ্রধান সারা বাংলাদেশের মানুষদেরকে। সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করিয়েছি, আমরা যেভাবে স্বৈরাচার মাফিয়া সরকার শেখ হাসিনাকে দেশ থেকে হটিয়েছি, ঠিক সেইভাবে যুদ্ধ করতে হবে ভারতের সাথে। সবাই প্রস্তুত থাকেন, এই নিয়ে কঠিন মন্তব্য করেছেন সেনাপ্রধান। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। শেখ হাসিনা ছিল ভারতের পুতুল। শেখ হাসিনাকে যেভাবে নাচিয়েছে ভারত, শেখ হাসিনা বাংলাদেশটাকে ঠিক সেইভাবেই নাচিয়েছে। আমরা পুতুল না, আমরা এখন নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন এক বাংলাদেশ গড়তে চাই, নতুন এক বাংলাদেশ দেখতে চাই, নতুন এক বাংলাদেশে আমাদের জীবনযাপন করতে চাই। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন।
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেটের নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের দেশ আমাদের সবার আগে, দেশবাসীকে বলতে চাই কান্ট্রি ফার্স্ট, কান্ট্রি ফার্স্ট, কান্ট্রি ফার্স্ট। 10 বছরের মধ্যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি পতন হয়ে যাবে। শুনেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার কলিজার ভাই ও বোনেরা। 75 ছিলাম, আমরা 24-এ আছি এবং সব সময় থাকবো। বারবার আমরা আর স্বাধীন হতে চাই না। লেট ইট বি দ্য লাস্ট। ভারতকে বলতে চাই, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিভেদ নাই, কিন্তু যারা বিভিন্নভাবে আমাদের উপর আগ্রাসন চালানোর চেষ্টা করছে তাদেরকে বলে দিতে চাই, আপনাদের আগ্রাসী থাবা ধ্বংস করে দেব আমরা। আপনারা আমাদের আঘাত, ভারতের কিছু সংখ্যক কুলাঙ্গারদের সাথে যুদ্ধ করতে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হন। যাওয়াটা কত দুর্বিষহ হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তার চেয়ে চলুন আমরা সার্কের মূল মন্ত্রে একতাবদ্ধ হই। আজকের ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনি একজন বাংলাদেশী হয়ে থাকেন কিংবা বাংলাদেশকে ভালোবেসে থাকেন, আজকের ভিডিওটি ভারত কিংবা পাকিস্তান যারাই দেখছেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। অবস্থান এটা ধরে রেখে আমরা একসাথে বসবাস করি, সারা বিশ্বে আমরা উন্নয়ন নিয়ে আসি, আমরা গণতন্ত্রের সেবা করি। আমাদের দেশ আমাদের সবার আগে, দেশবাসীকে বলতে চাই কান্ট্রি ফার্স্ট, কান্ট্রি ফার্স্ট, কান্ট্রি ফার্স্ট। 5 আগস্টের পর একের পর এক আগ্রাসী আচরণ করছে ভারতের গণমাধ্যম এবং কিছু রাজনীতিক। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং পতাকার অবমাননায় স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি পড়েছে বলে মনে করেন তারা। সরকারের প্রতি তাদের আহ্বান, ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি নয়, হতে হবে সমতার ভিত্তিতে। এছাড়া বিগত সরকারের সময়ে ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করেন সাবেক সেনা কর্মকর্তারা। আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি, আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশই শেষ নয়। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচার। 5 আগস্ট পরবর্তী দেশ যেন নতুন করে ক্রান্তি লগ্ন পার করছে, এরকম বিরুদ্ধ সময়ে আবারও পথে নামলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শনিবার সকালে তারা বিক্ষোভ সমাবেশ করে। রাওয়া কনভেনশন সেন্টার চত্বর থেকে বের হয় বিক্ষোভ মিছিল। দেশের জন্য জীবনভর লড়াই করা মানুষগুলো অভিযোগ করেছেন, ভারত বাংলাদেশকে নিজেদের কলোনি বানিয়ে রাখতে চায়। যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করার দাবিদার ছিল, তারা প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেনি, আমাদের মধ্যে বিভক্তি তৈরি করেছিল, আমাদের ভেঙে দিয়েছিল এবং বিগত 53 বছর ব্যাপী তারা একটি দিনও আমাদেরকে আগ্রাসনের বাইরে রাখেনি। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা শান্তিপূর্ণভাবে জাতিসংঘে অংশগ্রহণ করে প্রমাণ করেছি এই সশস্ত্র বাহিনী অত্যন্ত সুনামধন্য সশস্ত্র বাহিনী। ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা জীবনের বিনিময়ে রক্ষা করব। 5 আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন। সাবেক এই অফিসাররা বলছেন, ভারত বাংলাদেশের পরিবর্তন, ছাত্র জনতার অভ্যুত্থান মেনে নিতে পারেনি, তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা হাত দিতে দিব না ইনশাল্লাহ, এবং এর জন্য যত কিছু করা প্রয়োজন আমরা করব, আমাদের পরবর্তী জেনারেশন তারা করবে ইনশাল্লাহ। গত 15 বছর নোংরা শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশের 18 কোটি বাঘ এবং বাঘিনী মানুষকে ভারতের পদতলে পিষ্ট করেছে। এই অবস্থা আর কখনো হবে না ইনশাল্লাহ। রাওয়া কনভেনশন সেন্টার থেকে শুরু করে জাহাঙ্গীর গেট ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশ দিয়ে ঘুরে আসে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের মিছিল। সংগঠকরা জানিয়েছেন, দেশবিরোধী যে কোনো তৎপরতা রুখে দিতে তাদের কর্মসূচি চালু থাকবে। অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, সেটা হচ্ছে সরাসরি যুদ্ধের সংঘাতের, এবং অবশ্যই এই সংঘাতের যে বড় ধরনের ঝুঁকি রয়েছে সেটা তৈরি হয়েছে ভারত কেন্দ্রিক। আমি আপনাদের ইতিমধ্যে জানিয়েছি
ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলে প্রচুর পরিমাণে সামরিক সমাবেশ ঘটিয়েছে। এই জিনিসটা বাংলাদেশ সেনাবাহিনী তাদের নজরে রেখেছে। দেখুন, এটা ঠিক যে বর্তমানে পাকিস্তান এবং চীনের সাথে ভারতের সীমান্ত বিরোধ চলছে, তবে এটি বাংলাদেশের সঙ্গে কিন্তু নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের যে 4096 কিলোমিটারের বর্ডার রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই শান্ত। বিশেষ করে মেঘালয়ের 443 কিলোমিটার, ত্রিপুরার প্রায় 856 কিলোমিটার এবং মিজোরামের 318 কিলোমিটার। এই বর্ডারগুলোতে কোনো ধরনের ঝামেলা নেই। এমনকি পশ্চিমবঙ্গের সাথে আমাদের যে 2217 কিলোমিটারের বর্ডার রয়েছে সেই বর্ডারও কিন্তু অনেকটা শান্ত। এত কিছুর পরও নজিরবিহীনভাবে যে পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটি, যেখানে কোনো ধরনের ঝুঁকি নেই, চীনের পক্ষ থেকেও নেই আবার পাকিস্তানের পক্ষ থেকেও নেই, এটা অনেকটা দূরে অবস্থিত। সেই পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটিতে জরুরি ভিত্তিতে ভারত সরকার ফ্রান্সের তৈরি যে রাফাল যুদ্ধ বিমান রয়েছে সেটি কিন্তু এই জায়গাতে মোতায়েন করেছে এবং এই বিমান ঘাঁটি বাংলাদেশ সীমান্ত থেকে খুব একটা বেশি দূরে নয়, মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই যুদ্ধ বিমান নিয়মিত কিন্তু টহল দিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু টাইমস পোস্ট করেছে, চীন সীমান্ত থেকে ভারত তার 101 স্কোয়াড্রন থেকে অন্তত 2টি রাফাল যুদ্ধ বিমান পশ্চিমবঙ্গের যে হাসিমারা বিমানবন্দর রয়েছে সেই বিমান ঘাঁটিতে তারা মোতায়েন করেছে। এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডের ভেতরে তারা আলাদাভাবে এই রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করেছে। আপনারা স্ক্রিনে রিপোর্ট দেখতে পাচ্ছেন। দেখুন, ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গের অবস্থান এমন একটি জায়গায় যেখান থেকে পাকিস্তানের ঝুঁকিও নেই আবার চায়নার ঝুঁকিও নেই। এমন একটি জায়গার ভেতরে হঠাৎ করে রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে 101 স্কোয়াড্রনের যে SU-30 যুদ্ধ বিমান রয়েছে সেই ফাইটার জেটগুলোকে ডেকে পাঠানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও নিশ্চিত করছে ভারত সরকার কানাডার কাছ থেকে স্পাই করার জন্য যে এয়ারক্রাফট কিনেছে, মানে গ্লোবাল 5000 নামের যে এয়ারক্রাফট কিনেছে, তার অন্তত 2 থেকে 3 ইউনিট তারা বাংলাদেশের সীমান্তে মোতায়েন করেছে। ভারতে কোনো ধরনের আমাদের সাথে ভালো এবং পররাষ্ট্রনীতি ব্যবহার ইউজ করছে না। আমরা চাচ্ছি যে বাংলাদেশে সংখ্যালঘুদের যে নির্যাতনের অভিযোগ তুলছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং গোটা বিশ্ববাসী মিডিয়ার মাধ্যমে দেখছে এই ধরনের কোনো প্রমাণ তারা দিতে পারে নাই। আর ভারতে বাংলাদেশের অসংখ্য মুসলিম এবং ভারতীয় মুসলিম ভাই বোনরা সেখানে নির্যাতনের শিকার হচ্ছে। আমরা দেখেছি বিগত দিনে অনেক বাংলাদেশি মুসলমানরা সেখানে যাওয়ার পরে লাশ হয়ে ফিরে এসেছে। আমাদের রাজনীতিবিদরাও, আমি বলতে পারি অনেক রাজনীতিবিদরা সেখানে যাওয়ার পরে মৃত্যুবরণ করেছে। এটি কিন্তু মিডিয়ায় আসেনি। সুতরাং ভারত আমাদেরকে সাইলিং এবং বিভিন্ন ধরনের কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশে যেমন জুডিশিয়াল কিলিং করে আমাদের দেশের প্রতিষ্ঠিত রাজনীতিবিদদেরকে হত্যা করেছে, সরাসরি ভারতের মদদে শেখ হাসিনা করেছে। এবং পিলখানায় আমাদের চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে তারা হত্যা করেছে। এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড তারা আর ভবিষ্যতে করতে। দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, আপনারা সেই তথ্যগুলো জানতে পারলেন, সেই ভিডিওটি দেখতে পারলেন, সেই কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে সে ভারতের কুলাঙ্গারদের বিষয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।